সবাই বাড়িতে বসে বসে খুব বোর হচ্ছে। আমি আজকে আমার বহুদিন আগের লেখা, প্রায় 30 বছর আগের লেখা একটা গল্প সকলকে পড়ে শোনাচ্ছি। 30 বছর আগের লেখা, তাই তখন লেখার মধ্যে অনেকটা ইম্যাচুরিটি ছিল। যাই হোক, আজকে সেটাই পড়ে শোনাচ্ছি, কারণ আমার কাছে এই গল্পটা অনেকে শুনতে চেয়েছিল। গত বছর একটা ঘটনার উল্লেখ করেছিলাম, তখন অনেকে শুনতে চেয়েছিল। গল্পের নাম আপন পর। আমারই লেখা গল্প। বিকেলবেলা কল বুক এলো গ্রিন ওয়ার্ড থেকে। পেশেন্ট ইজ হ্যাভিং রাইগর, প্লিজ ডু দ্য নিডফুল। বেড নম্বর 128, গ্রিন সেকেন্ড ফ্লোর। বুধবার সকাল থেকে আউটডোর সামলেছি। আমাদের ইউনিটের অ্যাডমিশন ডে ছিল আজ। শেষ দুপুরে কো হাউস স্টাফ নিবিড়ের কাছে দায়িত্ব দিয়ে এই সবে চান খাওয়া করে উঠলাম। ক্লান্তি চরমে। সেই সকাল 6টায় ইমার্জেন্সি ডিপার্টমেন্টে গিয়ে খাতা খুলেছি। একটা হার্ট অ্যাটাক, দুটো বমি পায়খানার ডিহাইড্রেটেড পেশেন্টকে ড্রিপ চালিয়েছি। এর মধ্যে বন্দিতা ও নিবিড় চলে আসায় ক্যান্টিনে গিয়ে ব্রেড বাটার, একটা অমলেট ও চা খেয়ে ছুটে গেছি আউটডোর সামলাতে। সেখানে আজ অন্তত 50টা পেশেন্ট দেখলাম, আমিও সুতপা। 10 জনকে তার মধ্যে ভর্তি করতে হয়েছে। দুপুর 2টোয় আউটডোর বন্ধ হলে আবার সেই ইমার্জেন্সিতে গিয়ে বন্দিতা ও নিবিড়কে চান খাওয়ার জন্য রিলিফ দিয়ে চেয়ারে বসলাম। ব্রেড বাটার অমলেট কখন হজম হয়ে পেট চুইচুই করছে। আমরা যখন আউটডোর সামলেছি সেই সময় বন্দিতা ও নিবিড় আরও 2জন পেশেন্ট ইমার্জেন্সি থেকে ভর্তি করেছে। যা হোক, ইমার্জেন্সি ডিপার্টমেন্টের পেশেন্টরা মোটামুটিভাবে এখন স্টেবল আছে। ঘুরে ঘুরে সকলকে দেখে আমার কো হাউস স্টাফরা ফিরে এলে 3:30-র সময় হস্টেলে ফিরেছি। আর আবার কল বুক। জামা কাপড় বদলে ছুটে গেলাম গ্রিন ওয়ার্ডে। দুপুরে একজন পেশেন্টকে 2 বোতল রক্ত দিয়েছি। সাংঘাতিক অ্যানিমিয়ায় শ্বাসকষ্ট হতে শুরু করেছিল, তারই এরকম কাঁপুনি হচ্ছে। সিস্টার, অ্যাভিলো ডেকাড্রন রেডি করান। ছুটে গেলাম পেশেন্টের কাছে। মধ্যবয়সী ভদ্রলোক, বয়স 50, কিছুদিন আগেই টাইফয়েডে ভুগেছে। শরীর যথেষ্ট দুর্বল, মোটা কম্বল গায়ে দিয়েও অসম্ভব কাঁপছে। কাছে যেতেই আমার হাতটা ধরে বললেন, ডাক্তার দিদি, বাঁচব তো? কিছু হবে না তো? নিশ্চয়ই বাঁচবেন, আমরা আছি কি করতে, ঠিক বাঁচিয়ে দেবো আপনাকে। এক্ষুনি ইঞ্জেকশন দিলেই কাঁপুনিটা কমে যাবে। সিস্টার 2টো ইঞ্জেকশন, তুলো, স্পিরিটের শিশি সব ট্রেতে করে নিয়ে এসেছেন। আমি দেরি না করে পরপর 2টো আইভি ইঞ্জেকশন দিয়ে দিলাম। মুহূর্তে পেশেন্ট শান্ত হয়ে গেলেন। পেশেন্ট শান্ত হলে তাকে বললাম, সব ঠিক আছে তো? তিনি মাথা কাট করে সম্মতি জানালেন। বেড নম্বর 130-এ রামদিনের কাছে গেলাম। রামদিন বয়স 55, লাং ক্যান্সারের পেশেন্ট। তার ফুসফুসে ক্যান্সার, সেখান থেকে মেটাস্টেসিস হয়ে গেছে সর্বত্র। সে আমাদের ইউনিটের পেশেন্ট নয়, ইউনিট 2-এর। তবু তার আমার প্রতি এক গভীর টান। প্রতিদিনের মতো আজও রামদিন দরজার দিকে তাকিয়ে বসে আছে। বেডের ব্যাকরেস্ট অনেকটা উঁচু করা, মানে তার শ্বাসকষ্ট আরো বেড়েছে।
এই সময় বিকেল 4টে থেকে 6টা মেডিকেল কলেজ হাসপাতালে ভিজিটিং আওয়ার। প্রতিটি রুগীর কাছেই এই সময় আত্মীয় বন্ধুর ভিড়। ফল মিষ্টি এসব নিয়ে ঠিক এই 2 ঘন্টার জন্য প্রতিটি রুগীর কাছেই টুল নিয়ে বসে আছে আত্মীয়রা। ঠিক এই সময় মনে হয় বাইরের পৃথিবী থেকে ফুলের গন্ধ ভরা সতেজ বাতাস হসপিটালের ওষুধের কড়া গন্ধ ভরা বাতাসকে দূরে সরিয়ে হুড়মুড় করে প্রতিটি রুগীর কাছে পৌঁছে তাকে একটু একটু করে উজ্জীবিত করে। যথারীতি রামদিনের পাশের টুল ফাঁকা, কেউ আসেনি। আমি গিয়ে তার পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বললাম, কেমন আছেন? রামদিন একটু চমকে দরজার দিক থেকে চোখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে মুখে ম্লান হাসি মিশিয়ে ঘর ঘরে গলায় বললেন, আজ একটু শ্বাসকষ্ট বেড়েছে দিদিমণি, বুকে অসম্ভব জ্বালা, সর্বাঙ্গ জ্বলে গেল গো দিদিমণি। এইটুকু কথা বলতেই সে হাঁপিয়ে উঠল। চোখ যেন ঠিকরে বেরিয়ে আসলো। 2 হাত মুখ সব খোলা, গলার কাছে শিরাগুলো সব ফুলে রয়েছে। হাঁপুড়ের মতো বুকটা উঠছে নামছে। এই অবস্থাকে বলে সুপিরিয়র ভেনা কাভাল সিন্ড্রোম, অর্থাৎ সুপিরিয়র ভেনা কাভার উপর ভার্সাস গ্ল্যান্ড চাপ দিচ্ছে। ওই গ্ল্যান্ডগুলো ঠিক এখানটায় থাকে, ক্ল্যাভিকেলের উপরে, এই হাড়ের উপরে। আমি তার চুল ফাঁকা হয়ে যাওয়া মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দেওয়ার তার 2 চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে লাগলো। সে কাঁদতে লাগলো। শ্বাসকষ্ট আরো বাড়লো তাতে। আমার গলাটা খুব ভাঙা অবশ্য। আমি তার 2 চোখ মুছিয়ে বললাম, কাঁদবেন না, আমি তো আছি, রোজ দেখে যাব। কিছুক্ষণ ওনার কাছে দাঁড়িয়ে আমি ফিরে হসপিটাল থেকে বেরিয়ে কালো পিচ ঢালা সরু রাস্তা দিয়ে আমার হস্টেল লেডি হাউসটাপ কোয়ার্টারে ফিরছি। দিনের আলো ম্লান হয়ে এসেছে। ইডেন হসপিটালের সামনে ওই কুচ্চি গাছ ও রাধাচূড়ার অজস্র পাখিদের কিচিরমিচির চিৎকার। হাজার হাজার শালিক, চড়াই, কাক সবাই একসাথে ঘরে ফিরে সারাদিনে নিজের নিজের কথা জাহির করছে। নমস্কার ডাক্তার দিদি। থমকে দাঁড়িয়ে দেখি একজন মাঝবয়সী ভদ্রলোক হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। নমস্কার, বলুন। গ্রিন 2nd ফ্লোরে বেড নম্বর 127-এ যে ভদ্রলোক আছেন গোপাল আচার্য, উনি আমার বাবা হন। প্রতিদিন বিকেলে আমার কাছে উনি কান্নাকাটি করেন, বলেন আমাকে বাড়িতে নিয়ে চল, তা না হলে এখানে থাকলে আমি মরে যাব। আজকে আমার হাত চেপে ধরে বললেন, বাড়ি না নিয়ে গেলে কিছুতেই খাবার খাবো না, কবে ছুটি দেবেন আপনি? বললাম, এ তো ভালো কথা, উনি এখন একদম স্টেবল আছেন, পায়খানার সাথে আর রক্ত আসছে না, হিমোগ্লোবিনও 10 গ্রামে পৌঁছে গেছে, আমি রাতে এসে ডিসচার্জ সার্টিফিকেট লিখে দেব। আপনি সকালে এসে ওনাকে নিয়ে যাবেন, খালি 4 বেলা ওনাকে সময় সময় খেতে দেবেন, ঝাল ও সর্ষে বাটা একদম বন্ধ, আর প্যারাসিটামল ছাড়া কোনো পেইন কিলার কখনো খাবেন না। ভদ্রলোকের মুখটা খুশিতে ঝলমল হয়ে উঠল। ছুটে গেলেন গ্রিন ওয়ার্ডের দিকে বাবাকে খবরটা দিতে। ভদ্রলোকের এই খুশি মন ছুঁয়ে গেল, আর তারই পাশাপাশি আবার রামদিনের করুণ মুখটা মনকে ভারাক্রান্ত করল। আমরা যারা হসপিটালে কাটাই 24 ঘন্টা, তারা জানি একদম বিপরীত ছবির সমন্বয় এখানে। মা বাবাকে কোনো রকমে হসপিটালে ভর্তি করে দিয়ে আর এদিকে পা বাড়ায় না কত ছেলে, তা আমাদের মতো ডাক্তাররা রোজই দেখছি। এবং এক্ষেত্রে ছেলেদের সংখ্যাই সবসময় বেশি, মেয়েরা বরং এ ব্যাপারে অনেক দরদি।
ঠিক ভিজিটিং আওয়ারে আসবে, মা বাবার পাশে বসে থাকবে, প্রতিদিন ডাক্তারদের সাথে কথা বলবে, ওষুধ বাইরে থেকে নিয়ে আসতে বললে ঠিক এনে দেবে। অথচ আজও ভারতবর্ষের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বা পুত্র সন্তান হলে মানুষ অনেক বেশি খুশি হয়, ইনক্লুডিং আমার বাবা। কদিন আগের ঘটনা, আমি সেদিন সন্ধ্যাবেলা হসপিটালে কাজকর্ম শেষ করতে করতে বেশ কিছুটা রাত হয়ে গেছে। তখনও দুজন পেশেন্টের ছুটির সার্টিফিকেট লেখা বাকি। ওয়ার্ডের টেবিলে বসে মাথা নিচু করে সার্টিফিকেট লিখছি। এমন সময় সিস্টার কমলাদি ছুটে এসে আমাকে বললেন, মণিদীপা, প্লিজ ইউনিট 2 এর একটা কেস একটু দেখবেন। ওদের হাউসটা অসুখ দেখে ইডেন রুমে বারবার কলবুক পাঠিয়েও পাচ্ছি না। বললাম চলুন দেখছি। সিস্টার নিয়ে গেলেন বেড নম্বর 130-এ। তখন আমি রামদিনকে চিনতাম না, মনে হলো সে তন্দ্রাচ্ছন্ন। কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখলাম জ্বরেই গা পুড়ে যাচ্ছে। রামদিন চমকে আধা জাগরণে বলে উঠলেন, কে বাবা, রতন? রতন এলি? সিস্টার বললেন, না, আপনি শুয়ে পড়ুন, ডাক্তার দিদি এসেছেন। চোখ দুটো রক্ত জবার মতো লাল, গলার স্বর ঘরঘরে। আমাকে দেখে তিনি নিরাশ হলেন। তারপর কি মনে হতেই আমার হাত দুটো নিজের দুহাতের মধ্যে নিয়ে তিনি অনুনয়ের সুরে বললেন, মা, তুমি আমার একটু উপকার করবে? আমার বড় কষ্ট মা, আমি হয়তো আর বাঁচব না। দু চোখ দিয়ে তার জল পড়তে লাগলো। আমি বলে উঠলাম, না না, একই বাঁচব, একই কথা, বাঁচবেন না কেন? কি করতে হবে বলুন? আমার একটাই ছেলে, থাকে লেক গার্ডেন্সে। আমি ঠিকানাটা বলে দিচ্ছি, ওকে একটা চিঠি লিখে দেবেন, বলবেন ওর বাবা খুব অসুস্থ। একবার যেন আমাকে দেখে যায় তাড়াতাড়ি। এটুকু বলেই হাঁপিয়ে উঠল রামদিন। কাশির দমক এলো, আর কাশির সাথে বেরিয়ে এলো কিছুটা রক্ত। আমি সিস্টারকে বেডের ব্যাক রেস্ট উঠিয়ে দিতে বললাম। এপ্রনের পকেট থেকে ছোট্ট রাইটিং প্যাড ও কলম এগিয়ে দিলাম। উনি ঝুঁকে পড়ে হাঁপাতে হাঁপাতে গোটা গোটা ক্যাপিটাল লেটারে লিখলেন, রতন দুবে, 340 লেক গার্ডেন্স, ক্যালকাটা 45। বললাম, নিশ্চিন্ত থাকুন, আজই চিঠি লিখে দেব। কষ্ট কি হচ্ছে? খুব মাথা ব্যথা আর বুকে অসম্ভব জ্বালা। আমি ডাক্তারদের টেবিলে এসে ইউনিট 2 এর ফাইল খুলে দেখলাম রামদিনের ফুসফুসে ক্যান্সার, অনেক জায়গায় মেটাস্টেসিস হয়ে গেছে। শ্বাসনালীতে ছড়িয়ে পড়ায় কথা বলার কষ্ট, খাবার গিলতে কষ্ট। কিছু করার নেই প্রায়। আমি সিস্টারকে বললাম দুটো প্যারাসিটামল ট্যাবলেট দিতে আর মাথায় আইস ক্যাপ, গা স্পঞ্জ করিয়ে দিতে। কিছুক্ষণ অপেক্ষা করে আমার ইউনিটের পেশেন্টদেরও একটু দেখে ফিরে এলাম হস্টেলে। রাতে চান করে খাবার খেয়ে পোস্ট কার্ড নিয়ে বসলাম। 1989 মেডিকেল কলেজ, 88 কলেজ স্ট্রিট, ক্যালকাটা 12। মাননীয় রতন বাবু। চিঠি শুরু করলাম। পরের দিন রামদিনকে বললাম, লিখে দিয়েছি চিঠি। দুদিন বাদে আবার 340 লেক গার্ডেন্সের ঠিকানায় আরো একটা পোস্ট কার্ডে চিঠি পাঠালাম। কিন্তু 4-5 দিনের মধ্যে কেউ এলো না। একদিন বিকেলে ওই গ্রিন ওয়ার্ডে টেবিলে বসে কাজ করছি, দেখলাম রামদিনের মাথার কাছে টেবিলে একটা বড় সাদা গোলাপের তোড়া। রামদিন বসে হাসি হাসি মুখে দুটি ছোট মেয়ে, 14-15 বছরের হবে, তাদের সাথে কথা বলছে। কিছুক্ষণের মধ্যেই ওই মেয়ে দুটি ছুটে চলে গেল। আবার দুটি ওই বয়সের মেয়ে এলো, আবার তারাও চলে গেল, আবার দুজন এলো। আমি ভাবছি ব্যাপারটা কি? এই শুনলাম মাত্র এক ছেলে
সবার শেষে এলেন দুজন মধ্যবয়স্কা মহিলা। তাদের সাথেও রামদিন হাসি হাসি মুখে টুকিটাকি কথা বলল। ভিজিটিং আওয়ার শেষ হলো। গ্রিন ওয়ার্ডের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘন্টা বাজিয়ে দারোয়ান জানান দিয়ে গেল শেষ হলো দেখা সাক্ষাতের পালা। যারা কখনো মেডিকেল কলেজে গেছেন তারা সকলেই ভিজিটিং আওয়ারের শেষের ঘন্টার সঙ্গে পরিচিত। এই শব্দে একটা বিষাদের সুর আছে, মন হুহু করা আছে, কি জানি সকলের হয় কিনা। এই মুহূর্তে ওয়ার্ড ফাঁকা হয়ে যায়, শুধু বিছানায় বিছানায় রুগীরা আবার মুখ ফিরিয়ে বিষণ্ণ বদনে শুয়ে পড়ে। রামদিন বসেই ছিল, খুশি বেশ তার চোখে মুখে লেগে রয়েছে তখন। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি আজ খুশি তো? কারা এসেছিল ওরা এতজন? খুশির ঝিলিক চোখে নিয়ে রামদিন বলল, আমি শিয়ালদার কাছে একটা মেয়েদের স্কুলের দারোয়ান, ওখানেই আমার একটা ঘর আছে। আমার বউ তো কবেই মারা গেছে। ওই স্কুলের দিদিমণিরাই আমাকে এখনো এখানে ভর্তি করে দিয়েছেন। আজ স্কুলের দিদিমণিরা আর ছাত্রীরা এসেছিলেন দেখা করতে। আমি নাক কাছে এনে ফুলের গন্ধ শুকে বললাম, কি সুন্দর গন্ধ, কি সুন্দর ফুলগুলো। দেখুন ওরা কত ভালোবাসে আপনাকে। রামদিন মাথা নিচু করে বললেন, হ্যাঁ খুব, শুধু ছেলেটাই এলো না এখনো। আমি মাথায় হাত বুলিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আসবে, হয়তো কাজে ব্যস্ত আছে, দেখবেন ঠিক আসবে। একদিন দুপুরে রামদিনের ফ্লোরে টেবিলে বসে আমার ইউনিটের পেশেন্টদের ফাইলে অর্ডার লিখছি। তেথো গলায় দুটোই মেয়ে ছুটে ওয়ার্ডে ঢুকলো। কিছুক্ষণ আগে দুপুরের খাবার দেওয়া হয়েছে, সকলের প্রায় খাওয়া শেষ। মেয়ে দুটি সম্ভবত থার্ড ইয়ারের ছাত্রী। উৎসাহ দেখে মনে হলো। নতুন স্টেথো গলায় নিয়ে ছুটে রামদিনের পাশে গেল। মোটামতো মেয়েটি রোগামতো মেয়েটিকে বলে উঠল, দেখ দেখ সুমিতা, একদম টেক্সট বুক কেস। খট করে কথাটা কানে গেল। টেক্সট বুক কেস অর্থাৎ বইয়ে যেমন ঠিক বর্ণনা দেওয়া আছে ঠিক সেরকমই কেস। রোগা মেয়েটি অর্থাৎ সুমিতা নামের মেয়েটি বলল, একদম ভার্সাস গ্ল্যান্ড ক্ল্যাভিকেলের উপরে প্যালপেবল সুপিরিয়র ভেনাকাভায় প্রেশার দিচ্ছে। রামদিন মাথা নিচু করে আস্তে আস্তে খাচ্ছে। তাকে সেমি সলিড পরিজ দেওয়া হয়েছে। হঠাৎ মোটা মেয়েটি বলে উঠল, এই যে তাড়াতাড়ি খান, আমরা আপনাকে পরীক্ষা করব। রামদিন মাথাটা একটু কাত করে সম্মতি জানালো। আমার চড়াত করে মাথায় আগুন উঠল। চেয়ার ছেড়ে উঠে সোজা মেয়ে দুটির কাছে গিয়ে বললাম, এই শোনো, কোন ইয়ার? থার্ড ইয়ার দিদি। দেখো, একটা কথা ভালো করে শুনে নাও, আজ পেশেন্টকে কখনো চমৎকার কেস হিসেবে দেখবে না। ডায়াগনোসিস কি সেটা দেখবার সঙ্গে সঙ্গে উৎফুল্ল হওয়ার বদলে সব সময় স্মরণ করবে মানুষটার কতখানি কষ্ট। আর তোমার প্রিয়জনের সেই কষ্টটা হলে তোমার কেমন লাগতো, এই কথাটা সব সময় ভাববে। তার সঙ্গে কথা বলবার সময়, তাকে পরীক্ষা করবার সময়। আর এখন যাও, ওনাকে খেতে দাও শান্তিতে। ওনার খাবার গিলতে খুব কষ্ট আশা করি বুঝেছ। হয় রাতে এসো, তা না হলে ওয়ার্ডের বাইরে গিয়ে অপেক্ষা করো ওনার খাওয়া শেষ হবার। মেয়ে দুটি চলে গেল। মেজাজ গরম নিয়েই হস্টেলে ফিরলাম। মাঝে মাঝেই মনে হয় আমাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এত কঠিন ইংলিশ, ফিজিক্স, বায়োলজি ও কেমিস্ট্রি পেপারের সাথে সাথে সফল ছাত্রছাত্রীদের মেডিকেল টেস্টের সঙ্গে সাইকোলজি টেস্ট নেওয়া উচিত। নিষ্ঠুর নির্লিপ্ত মানুষের কখনো ডাক্তার হওয়া উচিত নয়। জীবন্ত মানুষ নিয়ে যাদের কারবার, তারা যদি স্পর্শকাতর না হয়, তারা যদি নির্লিপ্ত বা অমানবিক হয়, তাদের কি ডাক্তার হওয়া সাজে? সন্ধেবেলা হস্টেলে ঢুকে লেটার বক্সের দরজা খুলে চিঠিগুলো হাতে নিলাম। কি মজা, মায়ের কাছ থেকে ইনলাইন লেটার এসেছে। দরজার লক খুলে ঘরে ঢুকে বিছানায় বসে আগে পেপার কাটার দিয়ে চিঠিটা যত্নে খুললাম। মা বড় চিঠি লিখেছেন।
লিখেছেন, পুজো এসে গেল, কবে আসবি মা, আর কখন কি খাবো তার একটা লম্বা লিস্ট। রাতে যেন শ্যাম্পু না করি, ঠান্ডা লেগে যাবে। তখন তো আমার লম্বা চুল কোমর ছাপিয়ে। কলেজ স্ট্রিট থেকে ফল কিনে রাখবে ইত্যাদি। সেদিন রাতের খাবার শেষে বিছানায় শুয়ে শুয়ে একটা বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি। রুমমেট সুপর্ণার লেবার রুমে ডিউটি ছিল, তাই দরজা ভিতর থেকে বন্ধ করেই শুয়েছিলাম। শিরশিরে ঠান্ডায় কাঁপুনি দিয়ে ঘুম ভেঙে গেল এক সময়। বাইরে তখন হালকা অন্ধকার। হাত ঘড়িতে টর্চ জ্বালিয়ে দেখলাম 5টা বাজছে। বইটা সরিয়ে রেখে লাইট আর বন্ধ করতে উঠলাম না। পায়ের কাছ থেকে চাদর টেনে হাইস করে ঘুমোবার জোগাড় করতেই টক টক করে দরজায় টোকা পড়ল। কে? দিদি, কল মুকায়া। সত্যপ্রিয়ার কণ্ঠস্বর। সে আমাদের হস্টেলের নাইট গার্ডদের মধ্যে একজন হিন্দুস্তানি। উঠে দরজা খুলে কলবুক সই করলাম। আবার সেই 128 নম্বরের পেশেন্ট, যাকে আজই 2 বোতল ব্লাড দিয়ে এসেছি। বিকেলে যার চিল অ্যান্ড রাইগর হচ্ছিল, অর্থাৎ কাঁপুনি দিচ্ছিল। তার আবার খুব জ্বর এসেছে, তার সাথে কাঁপুনি। চোখে মুখে জল দিয়ে পোশাক পরিবর্তন করে স্টেথো নিয়ে আবার ছুটলাম। বাইরে তখন হালকা অন্ধকার। শরতের হিমেল বাতাসে ঠান্ডার ছোঁয়া। হস্টেলের গেটের বাঁ দিকে শিউলি গাছটা ফুলে ফুলে ভর্তি। টুপ টুপ করে মাটিতে ফুল ঝরে পড়ছে। ঝরে যাওয়া ফুলে মাটি সাদা হয়ে আছে। বাতাসে শিউলি ফুলে দুর্গাপুজোর গন্ধ। গেটের বাইরে বের হয়ে দেখি তখনও আকাশে শুকতারা ম্লান হয়ে জ্বলছে। সারা প্রকৃতিতে পুজোর আগমনী বার্তা। কিছু পাখি তখনও গাছে কিচিরমিচির করছে, কিছু কাক কাছাকাছি ওড়াউড়ি করছে। ফাঁকা রাস্তায় আমার একটু একটু গা ছমছম করছিল, তাই প্রায় ছুটতে লাগলাম। আমার পেশেন্টের কাছে পৌঁছতে গিয়ে দেখি রামদিনের বিছানা ফাঁকা। সাদা চাদরও নেই। শূন্য বেডে নগ্ন ম্যাট্রেস আরো শূন্যতা বাড়িয়ে তুলেছে। বুকের ভিতরটা ধক করে উঠল। সিস্টারকে বললাম, কমলাদি, রামদিন। উনি বললেন, মারা গেছে এই রাত 9টা নাগাদ। মনটা খারাপ হয়ে গেল। রোজ যেতাম একবার করে তার কাছে, ফাঁকা মাথায় হাত বুলিয়ে দিতাম। টুকরো টুকরো কথার মাঝে কত কিছু বলেছিলেন। দেশ ছাপড়া জেলায় আগে খেতি করতেন। একটাই ছেলে রতন। রতনের 5 বছর বয়সে বউ হঠাৎ পুকুরে ডুবে মারা গেলে ছেলেকে নিয়ে কলকাতা শহরে কাজের সন্ধানে চলে আসেন। ক্লাস 10 পর্যন্ত পড়েছেন, তাই শিয়ালদায় একটা মেয়েদের স্কুলে দারোয়ানের কাজ পান। সেখানে কোয়ার্টারেই ছেলেকে নিয়ে থেকেছেন। ছেলে বিএ পাশ করেছে, ক্লার্কের চাকরি করে লেক গার্ডেন্সের সিন্ডিকেট ব্যাংকে চাকরি করে। লেক গার্ডেন্সের সিন্ডিকেট ব্যাংকে 5 বছর আগে বিয়ে করে লেক গার্ডেন্সে বাড়ি ভাড়া নিয়ে থাকে। 4 বছরের এক নাতিও আছে, কিন্তু সহজে আসে না বাবাকে দেখতে। তিনি মাঝে মাঝে যেতেন ওদের দেখতে ইত্যাদি। যদিও মারা যাওয়ায় কষ্টটা কমল ওনার, তবু খারাপ লাগা নিয়ে এগিয়ে গেলাম আমার পেশেন্টের কাছে। এমনি ঠিকঠাক আছে, শুধু গায়ে বেশ জ্বর, ঠান্ডা লাগছে। একটা ব্লাড ড্র করে প্যাথোলজিতে পাঠিয়ে দিলাম, ম্যালেরিয়া প্যারাসাইট আছে কিনা দেখতে। আর বুকে কোনো প্রবলেম নেই দেখে প্যারাসিটামল 2টো দিয়ে একটুক্ষণ অপেক্ষা করে ফিরে আসছি। সকাল হয়ে আসছে। স্বর্ণময়ী হস্টেলের ডান দিকে মাঠে খাটিয়ায় ডেড বডি শোয়ানো আছে। কিছু লোকজনের জটলা। খাটিয়ার 4 কোণায়
ধূপকাঠি ও রজনীগন্ধার গোছা লাগানো, মৃতদেহ সাদা চাদরে ঢাকা, মুখটা খোলা রয়েছে, বুকে সাদা ফুলের গোল টায়ারের মতো মালা। কি ভেবে একটু ইতস্তত করে কাছে গিয়ে দাঁড়ালাম। মুখের দিকে তাকিয়ে দেখলাম ঠিক রামদিন শুয়ে রয়েছে, চোখ বন্ধ, মুখে আর কোনো ফোলা নেই, চোখ ঠিকরে বের হয়ে যাচ্ছে না, বরং গভীর প্রশান্তি। হঠাৎ মনে হলো বুকের কাছটা নড়ে উঠল, নিঃশ্বাস নিচ্ছে মনে হয়। আবার ভালো করে নিজে নিঃশ্বাস বন্ধ করে দেখলাম, না, মনের ভুল। মৃতের পায়ের কাছে মুখ নিচু করে বছর 30-এর এক ভদ্রলোক মাটিতে বসে আছে, পরনে সাদা পাজামা, বাদামি রঙের পাঞ্জাবি, হাতটা রামদিনের পায়ে তুলে রেখেছে। তাই দেখলাম 4টে আঙ্গুলে 4টে ধারণের আংটি। এই সময় একজন লোক বলে উঠল, চল ওঠ রতন, আর দেরি করিস না, যা হবার তা তো হবে, অত বিড়ি খেত অনেক আগেই তোর বন্ধ করা উচিত ছিল, চল কি করবি আর। ও, এই আংটিধারী তাহলে রতন, রামদিনের ছেলে। অন্য লোকগুলো আমাকে কৌতূহল নিয়ে দেখছে, তাই আস্তে আস্তে হস্টেলের দিকে রওনা দিলাম। তখন পূবের আকাশ রাঙিয়ে সূর্য একটুখানি মুখ বের করেছে। নানা প্রশ্ন মাথার মধ্যে আকুলি বিকুলি করছে। ইচ্ছে করছে রতনবাবুকে জিজ্ঞেস করি, এতদিন একবারও কেন তিনি এলেন না? আজ যখন মৃত্যু সংবাদ তার কাছে যেভাবেই হোক পৌঁছেছে, তাহলে আগেও তিনি খবর পেয়েছিলেন বাবার অসুস্থতা। তাহলে কারণটা কি? খরচের ভয়, দায়িত্ব এড়িয়ে যাওয়া? কিন্তু উত্তরটা আমার কাছে কি আর জরুরি? যার কাছে ছিল তিনি তো যন্ত্রণা ক্লিষ্ট এই দেহ আর মেকি পৃথিবী ত্যাগ করেছেন। শুনেছি মৃত্যুর পর আত্মা বুঝতেই পারে না যে সে মারা গেছে, তাই দেহের কাছেই সে কিছুক্ষণ থাকে। সত্যি কিনা জানি না। তাহলে রামদিনও হয়তো আমাদের চারপাশেই কোথাও আছে। বৈতরণী পার হবার আগে পিছন ফিরে দেখছেন, তার ছেলে রতন এসেছে, কত রজনীগন্ধা, মালা, ধূপকাঠি সব দিয়ে সাজানো হয়েছে তাকে। তাই তার ফেলে যাওয়া মুখে কোনো কষ্ট নেই, আছে গভীর প্রশান্তি।